Hi dear students, how are you? Hope you are keeping well by the grace of Almighty. I am Tridip Rai, Damodar High School, Fultola Khulna. Dear students, hope you are keeping well by the grace of Almighty in this situation. And also hope you will attend my class regularly. Dear students, today I will take you English second paper, class 6 and 7 students. So dear students, today our topic is transformation of sentences. That means we will learn how to transfer a sentence and its structure without changing its meaning. I would like to convert my class into Bangla for better understand. আমরা ট্রান্সফরমেশন কি সেটা আগে প্রথমে একটু জানবো। সেটা হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সকে আরেক সেন্টেন্সে রূপান্তর করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো আমাদের অ্যাকর্ডিং টু এনসিটিবি টেক্সট বুক আমাদের এই ট্রান্সফরমেশনটা করতে হবে। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, বাট অর্থ একই থাকবে। তো আজকে আমরা প্রথমে শিখব অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে বর্ণনামূলক সেন্টেন্সকে কিভাবে আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত করতে পারি। তো আমাদের টপিকস অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। তো আমরা জানি ইন্ট্রোগেটিভ অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞাসা করা। তো প্রথম যে রুলটা আসবে সে রুলটা আমরা দেখব। রুল 1, সেন্টেন্সে বিভার্ব থাকলে সেটিকে প্রথমে আনতে হবে। সেন্টেন্সে কোথাও যদি বিভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে, সেই বিভার্বটা আমরা প্রথমে নিয়ে আসব এবং এর সাথে নট যোগ করব। এন অ্যাপোস্ট্রফি টি, নট যোগ করতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে আমাদের রুল অনুসারে প্রথমে সেন্টেন্সের ভিতরে খুঁজতে হবে বিভার্ব আছে কিনা, অর্থাৎ প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকে, বিভার্ব সাবজেক্টের পরেই থাকবে। তো বিভার্বটি আমরা প্রথমে নিয়ে আসবো এবং এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ আমরা জানি নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি, এটাও নট। এবং শেষে অবশ্যই নোট অফ ইন্ট্রোগেটিভ চিহ্নটা আমাদের ইউজ করতে হবে। তো আমি এক্সাম্পল লিখি, দে আর
প্লেয়িং সরি ফুটবল। তো আমাদের প্রথম কাজ হবে সেন্টেন্সের ভিতরে বি ভার্ব আছে কিনা। তো আমরা জানি বি ভার্ব কোনগুলো, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো যে আমাদের যে স্ট্রাকচার আছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলোকে বলে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, আমরা নিয়ে আসলাম, আমরা জানি আরটা অক্সিলারি ভার্ব, আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি, আর নট, দে, আর সেন্টেন্সের বাকি অংশ সব বসে যাবে প্লেয়িং ফুটবল, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। আর নট দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? দেখো অর্থের কিন্তু আসলে কোনো পরিবর্তন হয়নি, উত্তর আসবে হ্যাঁ তারা ফুটবল খেলছে, অর্থাৎ দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে আরেকটু, যেহেতু তোমরা ক্লাস 6 এবং 7-এর স্টুডেন্টস, তোমরা কিন্তু এখনো আমাদের হাই স্কুল লেভেলে ক্লাস তোমরা করতে পারো নাই। তো আমি তোমাদের আরো একটা জিনিস একটু সংক্ষেপে নোট করে দিতে চাই, সেটা হচ্ছে অনেকে কিন্তু বি ভার্ব চিনবে না, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো চিনবে না। তো আমি বি ভার্বগুলো আমাদের এখানে ট্রান্সফরমেশন করতে যেগুলো প্রয়োজন হয় আমি ছোট করে লিখে দিচ্ছি একটা নোটে। বি ভার্ব am, is, are, was, were, shall, will, should, would, can, could, must। দেখো এই বি ভার্ব কিন্তু 24টা আছে, আমরা জানি এটা 24টাকে 24টা অপারেটর বলে। বি ভার্বের আরেক নাম হেল্পিং ভার্ব, এক নাম অক্সিলারি ভার্ব, এক নাম টু বি ভার্ব, আরেক নাম বি ভার্ব। অর্থাৎ এরও শ্রেণী বিভাগ আছে, সেটা তোমরা আমরা স্টেপ বাই স্টেপ জানবে। এর ভিতরে প্রাইমারি বি ভার্ব আছে, মোডালস আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। তো প্রথম রুলটা তোমরা শিখে গেলে, বি ভার্ব থাকলে সেটা প্রথমে আসবে, তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ নট যোগ হবে, সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে, শেষে নোট অফ ইন্ট্রোগেশন অর্থাৎ ইন্ট্রোগেটিভ চিহ্নটা হবে। তো এটা হচ্ছে বি ভার্ব যুক্ত সেন্টেন্স। সব সেন্টেন্সে কিন্তু টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা কি করব? তো আমরা যাই পরের রুলে। সেটা হচ্ছে রুল 2, সেন্টেন্সে বি ভার্ব না থাকলে প্রথমে টেন্স অনুযায়ী ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সেন্টেন্সে বি ভার্ব না থাকলে প্রথমে একবার সেন্টেন্সের প্রথমে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হবে এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা বিগিনার লেভেলের, অর্থাৎ আমাদের মাধ্যমিক লেভেলে
প্রথম শিক্ষার্থী, অর্থাৎ তোমরা ক্লাসে এসে ক্লাস করার সুযোগ পাও নাই, হয়তো ক্লাস 7-এ এবছর যারা আছো তারা 2 মাস 3 মাস ক্লাস করতে পারছো, বাকি সময় কিন্তু তোমরা এখনো ক্লাস করতে পারো নাই। তো আমরা খুব সংক্ষেপে বোঝার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট কোনটা কোথায় বসবে আমরা সেটা একটু দেখে নিই এক নজরে। ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ নট হবে, অর্থাৎ ভার্বের পরে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ নট হবে। ভার্বটি পাস্ট অথবা ভার্বের শেষে ডি ইডি থাকলে ডিড নট হবে। ভার্বটি যদি পাস্ট হয় অথবা ভার্বের শেষে ডি অথবা ইডি থাকলে আমরা জানি উইক ভার্বগুলো ভার্বের শেষে ডি অথবা ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়। তো আমরা যদি চিনতে না পারি যে এটা আসলে ভার্বটা কোন ফর্মে আছে, তখন আমরা, এবং ভার্বটি যদি ডি অথবা ইডি থাকে তাহলে বুঝতে হবে ওটা পাস্ট ফর্মে আছে, তো সেক্ষেত্রে আমরা ডিড নট আনবো। বাকি ক্ষেত্রে ডোন্ট হবে, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএসও নেই, আবার ডিডি নেই, বা ভার্বটি পাস্ট নয়, সেক্ষেত্রে ডু নট হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডু নট, ডিড নট, ডাজ নট কোথায় হবে। আমি এবার কয়েকটা সেন্টেন্স লিখি, অর্থাৎ কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, সেটা আমরা ইন্টারোগেটিভ করব। She knows me very well. The man worked hard. They play cricket. তো আমরা 3টি সেন্টেন্স লিখলাম, অর্থাৎ 3টি অ্যাজারটিভ সেন্টেন্স লিখলাম। এখন আমাদের প্রথম যে কাজটি হবে, যদি আমরা নির্ভুলভাবে এই ট্রান্সফরমেশন করতে পারি, তাহলে প্রথম কাজ হবে সেন্টেন্সের ভিতরে বি ভার্ব আছে কি না। তো বি ভার্ব নাই, তাহলে আমার দ্বিতীয় কাজ হবে ভার্বটি অবস্থা কি রকম, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস আছে কিনা, ডি আছে কিনা, অথবা ভার্বটি পাস্ট কিনা, তাহলে আমাদের ভার্বটা চিনতে হবে। তাহলে আমরা ভার্বটা চিনব কি করে? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে নোসটাই হচ্ছে ভার্ব, আর ভার্বের শেষে কি আছে? এস বা ইএস। তাহলে আমরা রুলে লিখছিলাম ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ নট হয়। তাহলে আমরা প্রথমে ডাজ নট, আর বাকি যেটুকু আছে আমরা সবই লিখে দিব। ডাজ নট সি নো মি ভেরি ওয়েল। দেখো, এই ভার্বের শেষে এস বা ইএস, তাই জন্য কিন্তু ডাজ নট আসছে। এজন্য ভার্বের মূল যে ভার্ব নো, এই ভার্বের পরে কিন্তু আর এস বা ইএসটা আর থাকবে না। তো আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় নম্বর ভার্বটা আমরা আগে আইডেন্টিফাই করি। দি ম্যান সাবজেক্ট, হোয়াট
ওয়ার্কটাই হচ্ছে ভার্ব, আর ভার্বের শেষে ইডি যোগ আছে। তো আমরা দ্বিতীয় নম্বরে দেখছিলাম ভার্বের শেষে ডি অথবা ইডি থাকলে সেটা পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় তখন ডিড নট আসে। তাহলে আমরা ডিড নট প্রথম আনবো। ডিডেন্ট দি ম্যান ওয়ার্ক হার্ড। দেখো এই পাস্ট তাই জন্য ডিড নট আসছে, এবং ডিড নটের পরে আমরা জানি বা ডিড নটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। তো এই ওয়ার্কড এখন কিন্তু আর ওয়ার্কড নাই, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরে চলে যাই। সাবজেক্ট ভার্ব, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইয়েস নাই, ভার্ব শেষে ডি অথবা ইডিও নাই, এবং ভার্বটি কিন্তু পাস্ট না। তাহলে ওই বাকি ক্ষেত্রে রুলের ভিতরে আমাদের এটা পড়ছে, অর্থাৎ পেলেটা প্রেজেন্ট ফর্ম, তাই জন্য এটা আসবে ডু নট, অর্থাৎ বাকি ক্ষেত্রের রুলে এটা থাকবে। ডোন্ট দে প্লে ক্রিকেট। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ট্রান্সফরমেশনে, বিশেষ করে অ্যাডজেক্টিভ টু ইন্টারোগেটিভ, আমাদের এই চিহ্নটা দিতে ভুল হলে হবে না কিন্তু। তো এই হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব বিহীন সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটার রুল। আমাদের আর একটা রুল আছে, আমরা সেটা দেখে আমাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে রুল নাম্বার 3। রুল 3, এভরিবডি অথবা এভরি প্লাস নাউন থাকলে এর পরিবর্তে হু বসাতে হবে। এভরিবডি এবং এভরি প্লাস নাউন থাকলে এর পরিবর্তে হু বসাতে হবে। আর বাকি যে রুলটা আমরা যে আগে যে রুলটা করে আসছি, অর্থাৎ ভার্বের শেষ বাই এস থাকলে ডু নট, ডাজ নট, ডি থাকলে ডিড নট, কোনো কিছু না থাকলে ডু নট, অর্থাৎ আমাদের রুল 2 অনুসারে বাকি অংশটুকু পড়তে হবে। তাহলে আমরা দেখি কয়েকটা উদাহরণ দেখে। এভরিবডি knows him. Every mother loves her child. তাহলে আমাদের রুল অনুসারে কি বলছে, এভরিবডি থাকলে এর পরিবর্তে মানে কি এভরিবডির পরিবর্তে, অর্থাৎ এই টোটালটার পরিবর্তে হু বসবে, হু। আর ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ নট, আর বাকি অংশ বসে যাবে। হু ডাজ নট নো হিম, তাকে কে না চেনে, অর্থাৎ এভরিবডি নোজ হিম, সবাই তাকে চেনে, এখানে বলা হচ্ছে তাকে কে না চেনে। তাহলে দেখো আমাদের গ্রামারে স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি, এবং এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। তো সেকেন্ড ওয়ান, এভরি প্লাস নাউন, অর্থাৎ মাদারটা হচ্ছে নাউন। এই এভরি এবং এভরি প্লাস নাউন, এভরির সাথে নাউন যে অংশটা যে নাউনটা থাকবে ওইটা সহ ওইটার পরিবর্তে হু বসবে। আর ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে আমরা জানি ডাজ নট হবে।
আর সব বসে যাবে। হু ডাজ নট লাভ হার চাইল্ড, অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস আছে, তাই জন্য কিন্তু ডাজ নট আসছে। এই জন্যে এই লাভের পরে আর এই এসটা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর যে 3টে রুল আছে, 3টে রুল তোমরা সহজে বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমরা বিশেষ বিনয়ের সঙ্গে বলছি, তোমরা ঘরে থাকবে এবং নিয়মিত পড়াশুনো করবে এবং পড়াশুনো চর্চা করবে, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আর যারা অনলাইন গেমের নামে বাবা মার কাছ থেকে মোবাইল কিনে তোমরা গেমের প্রতি আসক্ত হয়ে গেছো, তাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট, তোমরা এই পথ থেকে ফিরে এসো এবং ক্লাসে ফিরে এসো। তাহলে তা না হলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী কোনো ক্লাসে আমি এইগুলোর অর্থাৎ ট্রান্সফরমেশন যেহেতু করাচ্ছি, আগামী শনিবার আমি ট্রান্সফরমেশনের আজ যে রুলগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো এবং আশা করি তোমরা এগুলো ফলো করবে এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মাস্ক পরিধান করে তোমরা বাইরে বেরোবে। ধন্যবাদ সবাইকে।